হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়। এই স্টাডি অ্যান্ড জয়ে আমরা একটা ছোট্ট প্রয়াস নিয়েছি, উত্তরণ ব্যাচ ফর মাধ্যমিক 2027 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সম্পূর্ণ সায়েন্স গ্রুপ এখনো অবধি রয়েছে। আগামীতে হয়তো আমরা আর্টসের কোনো একটা দুটো সাবজেক্টও দেওয়ার ট্রাই করছি, যদি সম্ভব হয় তোমরা জানতেই পারবে। তো চলো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর চুটিয়ে পড়াশোনা করছো। তো আমরা আগে একটা চ্যাপ্টার করেছি আমরা ম্যাথমেটিক্সের। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা করব। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি এরকম মিক্স আপ করে করব। তো আগে আমরা সরল সুদ কষা পাটিগণিতের একটা চ্যাপ্টার করেছি, এবার আমরা বীজগণিতের একটা চ্যাপ্টার করব, তারপরে আবার উপপাদ্য বা সম্পাদ্য এরকম কিছু একটা অন্য কিছু একটা করব, মানে মিক্স আপ করে করব, যাতে তোমাদের মনে হয় যে না কিছু একটা করছি। তো আজকে আমরা যেটা করব, যে চ্যাপ্টারটা করব ম্যাথমেটিক্সের প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো এইখানে রয়েছে প্রথমে এই যে এক চল বিশিষ্ট, চ্যাপ্টারের শুরুতে রয়েছে এক চল বিশিষ্ট, তারপরে রয়েছে দ্বিঘাত, তারপরে রয়েছে সমীকরণ। কি জিনিস একটু বোঝার চেষ্টা করি আগে। দেখো, কোনো সমীকরণ সমীকরণ আমরা তাকে বলি যখন ইকুয়াল টু দিয়ে বাঁ দিকে কিছু ডান দিকে কিছু লেখা হয়, সেটাকে আমরা সমীকরণ বলি। আর কেমিস্ট্রিতে সমীকরণ সেম, অ্যারোর ডান পাশে বা পাশে কিছু রাসায়নিক সমীকরণ আমরা লিখি। তো প্রথমে আমরা এক চল বিশিষ্টটা বোঝার চেষ্টা করি যে এক চল বিশিষ্ট কি। এক চল, এক চল বিশিষ্ট, এই এক চল কি জিনিস। দেখো, চলক রাশি তোমরা আশা করি কম বেশি জানো। চলক রাশি, চলক রাশি কাকে বলে? চলক রাশি কাকে বলে? যে চলতে পারে তাকে চলক রাশি বলে। আসলে সেটা অনেকটা সেরকম, কিন্তু সেটা নয়, ম্যাথমেটিক্সের ভাষায় সেটা নয়। ম্যাথমেটিক্সের ভাষায়, গণিতের ভাষায় চলক রাশি আমরা তাকে বলি যে রাশি, যে রাশির মান, যে রাশির, যে রাশির মান শর্ত সাপেক্ষ, শর্ত সাপেক্ষে, যে রাশির মান শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে পরিবর্তন, পরিবর্তনশীল, যে রাশির মান শর্ত সাপেক্ষে পরিবর্তনশীল তাকে বলি আমরা চলরাশি। এসব ইংরেজির মানে কি? এসব ইংরেজির মানে হচ্ছে, ধরো ধরো আমি আর আমার বন্ধু, ধরো আমি এক্স, আমার বন্ধু ওয়াই, আমি এক্স, আমার বন্ধু ওয়াই, আমরা দুজনে, আমাদের দুজনের কাছে মিলিয়ে টাকা আছে 100 টাকা। আমাদের দুজনের কাছে মিলিয়ে টাকা আছে কত? 100 টাকা। এবার আমার কাছে যদি 50 টাকা থাকে, যদি আমার কাছে 50 টাকা থাকে, তাহলে আমার বন্ধুর কাছে থাকবে কত? আমার বন্ধুর কাছেও 50 টাকা থাকবে। আমার কাছে 50 টাকা থাকলে আমার বন্ধুর কাছেও 50 টাকা থাকবে। এবার আমার কাছে যদি 30 টাকা থাকে, তাহলে আমার বন্ধুর কাছে কত থাকবে? 70 টাকা থাকবে। এবার দেখো, এই যে আমার কাছে 30 হলে ওর কাছে 70 কেন থাকছে, বা আমার কাছে 50 হলে ওর কাছে 50 কেন থাকছে? কারণ ওই যে বললাম শর্ত সাপেক্ষে পরিবর্তনশীল। এই যে দুজনেরটা মিলিয়ে আমাদের কত করতে হবে? 100 করতে হবে, 100 করতে হবে। তাই জন্যে এই যে যে শর্তটা কি দিয়েছে, যে তোমাদের দুজনের কাছে যা থাকুক, ধরো আমার কাছে 5 টাকা থাকলে আমার বন্ধুর কাছে 95 টাকা থাকতে হবে। আমার কাছে যদি 1 টাকা থাকে, আমার বন্ধুর কাছে 99 টাকা থাকতে হবে। আমার কাছে যদি কোনো টাকা না থাকে, 0 টাকা থাকে, তাহলে আমার বন্ধুর কাছে 100 টাকা থাকতে হবে। এই যে শর্ত, শর্ত কি? আমি আর আমার বন্ধু দুজনের পকেট মিলিয়ে, দুজনের টাকা মিলিয়ে কত হতে হবে? 100 হতে হবে। দেখো, এটা সবাইকে যোগ করলে দেখো 100 হচ্ছে। 50 50 100, 70 30 100, 95 5 100, 99 1 100, আর 100 প্লাস 0 100। শর্ত আমাকে কি? 100। এই শর্তের সাপেক্ষে যখন এই যে দুটো রাশির মান পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা বলি চলরাশি। চলরাশি কি বুঝতে পেরেছো? শর্ত সাপেক্ষে যখন কোনো রাশির মানের পরিবর্তন হয়, তখন সেটাকে বলে চলরাশি। চলরাশি বুঝলাম। এবার তাহলে আমাকে বলছে যে এক চল, এক চল মানে একটাই রাশি হবে, যে চলন হবে, মানে যার চলন হবে। মানে এই যে এক চল, এর মানে হচ্ছে একটি রাশি, একটি রাশি যার মান শর্ত সাপেক্ষে, যার মান শর্ত সাপেক্ষে পরিবর্তনশীল, পরিবর্তনশীল।
যার মান শর্ত সাপেক্ষে পরিবর্তনশীল। এটাকে বলছে এক চল। এক চল, এক চল বুঝলাম। এবার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, চলো বুঝলাম। এবার চলর দ্বিঘাত, ঘাত কাকে বলে? পাওয়ার। দেখো, ধরো এই যে এ, এইটা হচ্ছে আমার চলরাশি, মানে এ কোনো একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যদি পরিবর্তন হয় তাহলে এটাকে আমরা চলরাশি ধরতে পারি। এর পাওয়ার এর উপরে যে থাকে তাকে আমরা বলি ঘাত। ধরো এটা যদি এক্স হয়, তাহলে এক্স হচ্ছে এ টু দি পাওয়ার এক্স পড়া হয়, বা এর ঘাত এক্স এরকম পড়া হয়। এবার এক্সটাকে আমরা কি বলছি? ঘাত বলছি। এবার যদি 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 কি হয়, যদি এক্স ইকুয়াল টু ওয়ান হয়, যদি এক্স ইকুয়াল টু ওয়ান হয় তখন তার ঘাত হয় এক ঘাত, তখন সেটা হয় এক ঘাত। যদি যদি এক্স ইকুয়াল টু টু হয় তাহলে সেটা হয় দ্বিঘাত। এটা কিন্তু হ্যাঁ, এটা আবার অন্তর্যাবে ভেবে বসে না, এটা হচ্ছে দ্বিঘাত। যদি এক্স ইকুয়াল টু থ্রি হয় তখন সেটাকে বলে ত্রিঘাত। যার পাওয়ার তিন তাকে বলে ত্রিঘাত, যার পাওয়ার দুই তাকে বলে দ্বিঘাত, আর যখন পাওয়ার এক হয়, ঘাত এক হয়, তখন তাকে বলে এক ঘাত। আমরা এক চল বুঝলাম, ঘাত বুঝলাম। এবার আমাদের তাহলে আমরা লিখতে পারি যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেমন হবে। দেখো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমি দুটো তিনটে লিখছি এখানে। ধরো এ এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু জিরো। আচ্ছা, দ্বিঘাত যখন কোনো সমীকরণের সর্বোচ্চ ঘাত দুই হবে। আর একটা লিখি, ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। বা আরো একটা লিখি, ধরো এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জিরো। এর ভিতর দেখো, এই যে এই সমীকরণটা আমার, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? দুই। সর্বোচ্চ ঘাত দুই, তাহলে এটাকে আমরা বলি দ্বিঘাত। এটাকে আমরা কি বলি? দ্বিঘাত সমীকরণ। সমীকরণ কি বলি? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। এবার চলরাশি কটা আছে? আচ্ছা, এই যে এক্সটা হচ্ছে আমার এখানে কি চলরাশি, চলরাশি কটা আছে? একটা আছে। এই জন্য আমরা এটাকে বলতে পারি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এই চলরাশির সঙ্গে যে ব্যক্তি থাকে সেটাকে বলে সহগ। সেটাকে কি বলে? সহগ। চলরাশির সঙ্গে যে থাকে, যে মান থাকে, নির্দিষ্ট মান থাকে, ভ্যালু থাকে, সেটাকে আমরা কি বলি? সহগ। ওকে। অনুরূপভাবে এই সমীকরণের দেখো, এই এক্স এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে, আর এখানে কত রয়েছে? দুই। তাহলে এই সমীকরণটারও আমার সর্বোচ্চ ঘাত কত? এই সমীকরণটার সর্বোচ্চ ঘাত কত? এই সমীকরণটার সর্বোচ্চ ঘাত দুই। তাহলে এটাকেও আমরা বলতে পারি দ্বিঘাত সমীকরণ। এবারে এক চল কিনা কি করে বুঝবো? এই যে এখানে ভেরিয়েবল রয়েছে একটা, যেটা পরিবর্তনশীল, চলরাশি রয়েছে একটা, এই জন্য এটাকেও আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারি। এবার তারপরেরটা দেখো, এটার এই এক্স এর পাওয়ার থ্রি রয়েছে, এখানে এক্স এর পাওয়ার টু রয়েছে, কিছু নেই মানে ওয়ান রয়েছে। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কত? তিন হয়ে গেছে, তাহলে এটা ত্রিঘাত। এটা কি হয়ে গেল? ত্রিঘাত সমীকরণ হয়ে গেল। চলরাশি কটা রয়েছে? চলরাশি একটা রয়েছে, তাই জন্য এটাকে বলা হয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সহগ, এগুলো হচ্ছে সব সহগ। কার সহগ? এটা হচ্ছে এক্স কিউবের সহগ, এটা হচ্ছে এই পুরোটার সহগ হচ্ছে এ এক্স কিউবের সহগে। এই বিটা কি? বি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সহগ আর সি হচ্ছে এক্স এর সহগ। বুঝতে পেরেছো? তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, এক চল বিশিষ্ট তোমাদের আরো ক্লিয়ার করার জন্য আমি এবার একটা দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ লিখছি একটা, আর একটা দ্বিচল বিশিষ্ট তোমার দ্বিঘাত সমীকরণ লিখছি। দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ ধরো এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু ওয়ান বা জিরো, যাই হোক ধরো না কেন। আর একটা ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই ইকুয়াল টু থ্রি, বা এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর। এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখলে দেখতে পাবে তোমরা, এই যে এক্স এর পাওয়ার কত রয়েছে? অন রয়েছে। ওয়াই এর পাওয়ার কত রয়েছে? অন রয়েছে। তাহলে এখানে ঘাত কত? এক। সর্বোচ্চ ঘাত কত? এক। তাহলে এটা একঘাত সমীকরণ, কিন্তু এখানে চলরাশি রয়েছে দুটো, এই জন্য এটা দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। এখানে দেখো চলরাশি কয়টা রয়েছে? একটা এক্স রয়েছে, একটা ওয়াই রয়েছে, তাহলে এখানে চলরাশি কটা?
দুটো, তাহলে দ্বিচল বিশিষ্ট। এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে? 2 রয়েছে, তাহলে এটা দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা দেখো চলরাশি রয়েছে দুটো, পাওয়ারও রয়েছে 2 করে, সর্বোচ্চ ঘাত রয়েছে 2, তাহলে এটা দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই দুটোই হচ্ছে আমার দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা। আর এটা আমার কি? দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। আশা করি তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা বুঝতে পেরেছো। এবার যদি বুঝতে পারো, এই হচ্ছে আমার মেন কনসেপ্ট। এরপরে আদর্শ সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাতের যে আদর্শ সমীকরণ লিখি আমরা, সেটা একটু লিখি, তারপরে আমরা অঙ্কে যাব। আসলে কি বলতো, বীজগণিতে কনসেপ্ট খুব বেশি থাকে না, মানে সেখানে কি হয়, ক্যালকুলেশন একটু দূরে চড়ে করতে হয়। মানে এক একটা অঙ্ক করবে, দেখবে এক একটা এক এক রকমের লজিক লাগছে কাজে। আর তোমাদের এই টেনের পরে গিয়ে পাটিগণিতের, দেখবে পাটিগণিতের সাথে তোমাদের আর দেখা হচ্ছে না, তখন দেখা হবে এই বীজগণিত, ক্যালকুলাস, এইসব বড় বড় ইংরেজির সাথে দেখা হচ্ছে তোমাদের। এবার এক সেকেন্ড, সরি। তো যেটা বলছিলাম যে একচল বিশিষ্ট একটা আদর্শ সমীকরণ কেমন দেখতে হয় সেটা একটু লেখার চেষ্টা করি আমরা। একটা একচল বিশিষ্ট দ্বিঘাতের আদর্শ সমীকরণ বা সাধারণ রূপ এরকম লেখা হয়: এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে 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 এ নট ইকুয়াল টু 0। এ নট ইকুয়াল টু 0 কেন বলা হচ্ছে? কারণ এর মান যদি 0 হয়ে যায়, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার করলে ভ্যালু কত হবে? 0 হয়ে যাবে। তখন এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই জন্য বলা হয় এ নট ইকুয়াল টু 0। এ নট ইকুয়াল টু 0 এবং তার সাথে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা। এবার বাস্তব সংখ্যা মানে হচ্ছে, বাস্তব সংখ্যা ন্যাচারাল নাম্বার তোমরা জানো, সেখানে হচ্ছে তো ন্যাচারাল নাম্বার তো স্বাভাবিক সংখ্যা, রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ক্ষেত্রে কি হবে? 0 থেকে শুরু করে ইনফিনিটি অবধি যাওয়া যাবে, সেটাকে বাস্তব সংখ্যা বলে। আচ্ছা, মাইনাস প্লাস দুটোই কিন্তু বাস্তব সংখ্যার ভিতর পড়ে। এবার গল্পটা হচ্ছে কি যেন বলছিলাম, যদি যদি কোথাও যদি 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 কোথাও সি ইকুয়াল টু 0 হয়ে যায়, যদি কোথাও সি ইকুয়াল টু 0 হয়ে যায়, এর মানে তোমরা পরে বুঝতে পারবে কি বলছি। যদি সি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে এই সমীকরণের এই সমীকরণের এই সমীকরণের একটি বীজ ইকুয়াল টু 0 হবে। দাদা এতক্ষণ তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলছিল, হঠাৎ করে বীজ কোথা দিয়ে আসলো? বীজ এসছে। এই বীজ কি জিনিস, এবার আমরা সেটা একটুখানি দেখে নিই। বীজ কি জিনিস? বীজ হচ্ছে সেই সকল সংখ্যাকে আমরা বীজ বলবো, যে সকল সংখ্যা, আমি লিখছি বীজ কি, যে সকল যে সকল সংখ্যা যে সকল সংখ্যা কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট নির্দিষ্ট সমীকরণকে সিদ্ধ করে। আবার সিদ্ধ নতুন শব্দ চলে এসছে, বলছি সেটাও। যে সকল কোনো যে সকল সংখ্যা কোনো নির্দিষ্ট সমীকরণকে সিদ্ধ করে, তাদের তাদের ওই সমীকরণের বীজ বলা হয়। তাদের ওই সমীকরণের বীজ বলা হয়। এবার সিদ্ধ মানে কি জিনিস? একটা নতুন শব্দ চলে এসেছে। সিদ্ধ মানে হচ্ছে, সিদ্ধ বলতে আমরা সেটাকে বুঝি, ধরো ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 একটা সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা। এবার এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে ধরো এক্স এর মান, এক্স ইকুয়াল টু এ এক্স ইকুয়াল টু এ, এই সমীকরণের সমীকরণের এই সমীকরণের বীজ এই সমীকরণের বীজ হবে যদি, যদি কি হয়? এই সমীকরণের বীজ হবে যদি
যদি এক্স এর জায়গায় এ বসাই, যদি এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়, মানে এক্স এর জায়গায় ওই মানটা বসালে যদি এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যায়, তখন সেটা হবে ওই সমীকরণের বীজ। এবার সিদ্ধ কোনটা, যখন এই এক্স এর মান বসানোর পরে কোনো সমীকরণের বাঁ দিক ইকুয়াল টু ডান দিক হয়ে যায়, বাঁ দিক সমান সমান ডান দিক হয়ে যায়, তখন সেটাকে বলে ওই সমীকরণটাকে সিদ্ধ করেছে। কে সিদ্ধ করেছে? বীজ সিদ্ধ করেছে। বুঝতে পেরেছি ওই অবধি? এবার ধীরে ধীরে অঙ্ক করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা 1.1 থেকে শুরু করি। 1.1 কষে দেখি, 1.1 কষে দেখি, 1.1 থেকে শুরু করি আমরা। কষে দেখি 1.1, কষে দেখি 1.1। 1.1 এর এক ডাক বলছে, 1.1 এর একের কোনটা করছি আমি? একের 3 করছি। একের 3 দাগে দেওয়া আছে 2x ইন্টু এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ প্লাস 1। বলছে নিচের বহুপদী সংখ্যামালা মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে বুঝে লিখি। বহুপদী মানে এখানে পদ রয়েছে, দেখো, একটা দুটো তিনটে চারটে, এইগুলোকে বলছে বহুপদী। তো বলছে এই বহুপদীর ভিতর কোনগুলো দ্বিঘাত যুক্ত হবে, দ্বিঘাত যুক্ত বহুপদী হবে, সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি করে বার করব? দেখো, এটাকে একটু সিম্পলার ফর্মে লিখলে আমরা এরকম লিখতে পারি যে 2x ইন্টু এক্স প্লাস 2x ইন্টু ফাইভ প্লাস 1। এবার এটাকে আরো যদি একটু গুণ যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে 2x স্কোয়ার প্লাস 5 দুগুণী 10x প্লাস 1। এখানে দেখো সর্বোচ্চ ঘাত, চলরাশির সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এটা হচ্ছে আমার কি? দ্বিঘাত, দ্বিঘাত বহুপদী, দ্বিঘাত বহুপদী রাশিমালা। এরকম ভাবে এবার আরো একটা করি, এই ইসের 4 দাগ করি। 4 দাগে কি বলছে? 2x মাইনাস 1। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করার নেই। এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? 1। x এর সর্বোচ্চ ঘাত যখন 1 হয়ে যাবে, তখন এটা দ্বিঘাত যুক্ত হবে না, এটা কি হবে? এক ঘাত যুক্ত, একঘাত যুক্ত বহুপদী রাশিমালা হয়ে যাবে। এটা একঘাত যুক্ত বহুপদী রাশি। আচ্ছা, রাশি আর সমীকরণ যখন একটা সাইড রেখা হয় তখন সেটা রাশি হয়ে যায়, যখন সমান সমান দিয়ে কিছু লেখা হয়ে যায় তখন সেটা সমীকরণ হয়ে যায়। লেমন টার্মে বললাম। হলো। এবার 2 দাগ দেখি আমরা। 2 কি বলছে? 2 বলছে যে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো আকারে লেখা যায়, তা লিখি। চেষ্টা করে দেখি আমরা। এই যে 3 দাগ, 2 3 দাগ, 3 দাগ বলছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু জিরো। এই যে ইকুয়াল টু জিরো যখনই দিয়েছি তখন এটা সমীকরণ হয়ে গেছে। দেখো, এখানে এটাকে সুন্দরভাবে লিখলে এরকম হয়, এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্স টু দি পাওয়ার রুট মানে 1/2 প্লাস 2 ইকুয়াল টু জিরো। আমাদের কিসের মতো করে লিখতে বলছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ নট ইকুয়াল টু জিরো হতে হবে এবং এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে। এবার দেখো, এখানে এখানে এর কিছু নেই, মানে 1 আছে ধরে নিলাম, এক্স এর পাওয়ার 2 আছে, তার মানে এই অবধি ঠিক আছে। তারপরে দেখো এই যে বি 6 মানলাম, ঠিক আছে, কিন্তু এক্স এর পাওয়ার, এক্স এর ঘাত এখানে হাফ এসে গেছে। তাহলে এটাকে, এই সমীকরণকে আমরা, এই সমীকরণকে এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে, জিরো আকারে, জিরো আকারে প্রকাশ করা সম্ভব নয়। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে প্রকাশ করা সম্ভব নয়। ঠিক আছে। এবার তারপরে দেখো আরো একটা করি এখান থেকে, তোমার 2 দাগ করি। 2 দাগ, 2 দাগ হচ্ছে, 2 দাগ বলছে এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো। আচ্ছা, এটাকে এক্সটাকে লসাগু করলে হয় এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার। হলো এটা। এখান থেকে করলে হয় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3
3 ইকুয়াল টু এক্স কিউব স্কোয়ার ছিল, এই এক্স এই পাশে গিয়ে গুণ হলে কিউব হয়ে গেল, তাহলে এক্স তাহলে তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত 3 আসছে, তার মানে এটাকেও এই আকারে প্রকাশ করা সম্ভব নয়। ঠিক, আরেকটা আছে দেখো 4 দাগ। 4 দাগ বলছে, 4 দাগ আমাকে কি বলছে যে x-2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো এটা না একটা সূত্র, সূত্র কি, এই যে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে একে করলে তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু অমুক, মানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এই দুটোই উভয় পাশ সমান, তাই জন্য এটাকে বলা হয় অভেদ। এটাকে কি বলা হয়, অভেদ। আর অভেদকে এরকম আকারে লেখা যায় না। কেন যায় না, এই সবগুলোকে যদি এই পাশে নিয়ে আসি কেটে কুটে 0 হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো সমান, তাহলে 0 হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় অভেদ। ওকে, বুঝতে পেরেছো আশা করি, বুঝতে পেরেছো? চলো তাহলে পরের অঙ্ক যাই। এবার এবার আমরা 2 করলাম, এবার 3 দাগটাও একটু করে ফেলি। 3 দাগটা, 3 দাগ, 3 দাগ, 3 দাগ আমাকে কি বলছে যে x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করে। এই সমীকরণটা, এই যে চলরাশি এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে সেটা নির্ণয় করি। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি x³ তার স্কোয়ার মাইনাস x³ তার পাওয়ার 1 মাইনাস 2 ইকুয়াল টু 0। যদি বা ধরি, এখানে ধরি x³ ইকুয়াল টু y, x³ ইকুয়াল টু y ধরলে অতএব y² মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে চলের কত ঘাতের জন্য হচ্ছে, এই ত্রিঘাতের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে এখানে আমাকে লিখতে হবে অতএব চলের ত্রিঘাতের জন্য বা চলের ত্রিঘাতের সাপেক্ষে চলের ত্রিঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। বুঝতে পেরেছো? কষ্ট পাওয়ার কিছু নেই। বলছে যে এই যে চলরাশি x হচ্ছে চলরাশি, এই চলের সাপেক্ষে, এই চলের কোন ঘাতের সাপেক্ষে, তাহলে কোন ঘাত, 3 ঘাত x³ বলে। এই যে দেখো x³ ইকুয়াল টু যখন y ধরেছি তখন y এর পাওয়ার কত হয়েছে, সর্বোচ্চ ঘাত 2 হয়েছে। তাহলে এই ক্ষেত্রে গিয়ে আমার কি হচ্ছে, এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে। 3 দাগ গেল, 3 গেল। এবার 4-এর থেকে আমরা একটা করি। 4-এর 4 দাগ করি না, 4-এর তোমার দুটো দেখ, 4-এর দুটো করি। 4-এর 2 দাগ বলছে x/4x মাইনাস 3 ইকুয়াল টু 1/3x। একে কি বলছে, এখানে x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 4 কে ax² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। আগে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করার চেষ্টা করি। এইদিকে এদিক গুণ করে দিলাম, আর গুণন বা বজ্র গুণন যেটাকে বলে। তাহলে এটা হচ্ছে 3x² ইকুয়াল টু, এইদিকে গেলে 4x মাইনাস 3। এখান থেকে লেখা যায় 3x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই যে x, এই x এর সহগ কত, -4। x এর সহগ কত, -4। এটাকে এই যে ax² প্লাস bx যদি লিখি তাহলে হবে 3 ইন্টু x² প্লাস -4 ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 0। এটাকে এই যে ax²
প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা গেল। তাহলে এক্স এর সহগ কত? অতএব এক্স এর সহগ কত? -4। দুঃখ কষ্ট কিছু নেই, সহগ কি আমরা আগেই বলে দিয়েছি, যার সঙ্গে যা যে থাকে, মানে চলরাশির সঙ্গে যে থাকে তাকে তার সহগ বলে। ওকে, এবার 4 দাগ, এরই 4 দাগ। এর 4 দাগ কি বলছে আমাকে, যে x প্লাস টু তার হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগ নির্ণয়। তাহলে একে আগে ওই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করার চেষ্টা করি। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু একে গুণ করে দিলে এক্স কিউব মাইনাস এক্স। তাহলে এইসব ইংরেজি করলে কি হবে? এক্স কিউব প্লাস 3 দুগুণে 6 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 এক্স প্লাস 2 এর কিউব করলে 8 ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল না রেখে এই পুরোটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে মাইনাস এক্স কিউব প্লাস এক্স ইকুয়াল টু 0। প্লাস ছিল বাদিকে এসে মাইনাস হয়ে গেল, যে মাইনাস ছিল বাদিকে এসে প্লাস হয়ে গেল। তাহলে এই যে দেখো এই এক্স কিউব কেটে গেল। তাহলে আমার আলটিমেট সমীকরণ হচ্ছে কি? 6 এক্স স্কোয়ার 12 এর থেকে আরো একটা এক্স যোগ করলে 13x প্লাস 8 ইকুয়াল টু 0। আচ্ছা, এই যে এক্স টু দি পাওয়ার 0 এর মান কত জানো? 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে এখান থেকে আমার এক্স স্কোয়ারের সহগ কত হচ্ছে? 6। এই যে 6 হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এক্স এর সহগ কত হচ্ছে? এক্স এর সহগ হচ্ছে 13, এই যে 13। আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে, এই যে এর পাশে কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার 0 রয়েছে, এক্স টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এই এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে 8। ঠিক আছে, समझ में आया? জাস্ট 1 মিনিট, আমার খেয়াল ছিল না এই লাইটটা বন্ধ করতে। দুঃখিত, আই এম দুঃখিত। ওকে, দেখে নিয়েছো? আশা করি কোনো দুঃখ কষ্ট নেই। ঠিক আছে, তাহলে পরের অঙ্কে যাওয়া যাক। চলো পরের অঙ্কে যাওয়া যাক। তোমাদের যদি মনে করো যে খাতায় তুলবে, তাহলে এই যে দেখো বোর্ড কমপ্লিট হওয়ার পরে আমি একটু সময় দিচ্ছি, এই সময়টা তোমরা পজ করে নিয়ে অঙ্কগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারবে। ঠিক আছে, 4-এর দুটো করলাম, এবার 5-এর থেকে কিছু অঙ্ক করার চেষ্টা করি। 5-এ কি বলছে? নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। 5 দাগে শুধু সমীকরণ গঠন করতে হবে আমাদের। 5-এর 2 থেকে শুরু করি। 5-এর 2 দাগ বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল কত? 143। দুটি ক্রমিক ধনাত্মক এবং অযুগ্ম সংখ্যা। ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা মানে ধরো যে কোনো একটা সংখ্যা ধরো 14, এর আগের সংখ্যা কত হবে? 13, এর পরের সংখ্যা কত হবে? 15। তাহলে ক্রমিক যুগ্ম, অযুগ্ম মানে বেজোড় সংখ্যা এই 13 আর 15, এই যে 13 আর হচ্ছে 15, এটা হচ্ছে ক্রমিক এবং অযুগ্ম সংখ্যা। তাহলে এটাকে যদি আমি কি বলে সমীকরণ আকারে লিখতে চাই, তাহলে কেমন লিখতে হয় দেখো, 2x প্লাস 1 আর একটা হচ্ছে 2x মাইনাস 1। অ্যাকচুয়ালি 2x মাইনাস 1টা আগে আসবে। 2x প্লাস 1 এবং 2x মাইনাস 1 কেন লিখলাম? ধরো আমি যদি x প্লাস 1 লিখতাম, তাহলে আমার x এর মান যদি আমি 5 বসাতাম, x এর মান যদি আমি বিজোড় নিয়ে নিতাম, তার সাথে 1 যোগ করলে 6 হয়ে যেত। তার থেকে যদি 1 বিয়োগ করতাম x মাইনাস 1, তাহলে ধরো 5 মাইনাস 1 কত হতো? 4 হয়ে যেত। তাহলে এটাও যুগ্ম এসে যাচ্ছে, এটাও যুগ্ম এসে যাচ্ছে। কিন্তু এই 2x প্লাস 1 নেওয়াতে কি হয়েছে দেখো, 2x প্লাস 1 নেওয়াতে কি হচ্ছে দেখো, যদি x এর মান আমি 3 নিই, x এর মান 3 নিই, তাহলে কি হচ্ছে দেখো, 3 দুগুণে 6 আর 1 7। যদি আমি x এর মান, যদি আমি x ইকুয়াল টু 4 নিই, এটা কি নিয়েছি? অযুগ্ম নিয়েছি। এবার কি নিয়েছি? যুগ্ম নিয়েছি। তাহলে যুগ্ম বা জোড় নিয়েছি। জোড় নেওয়ার পরে এখানে কি হচ্ছে? 2 × 4 + 1, তার মানে এখানে হচ্ছে 8 + 1, দ্যাটস মিনস 9। তার মানে যখন আমি অযুগ্ম নিচ্ছি, এই ক্ষেত্রে অযুগ্ম নিলেও সেটা আমার অযুগ্ম নাম্বার আসছে, এবং x ইকুয়াল টু যুগ্ম নিলেও সেটা আমার অযুগ্ম নাম্বার আসছে। এই জন্যে পরপর মানে ক্রমিক
ধনাত্মক অযুগ্ম সংখ্যা হতে গেলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, কেন করতে হবে সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। এবার তাহলে আমরা এর সমীকরণটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। ধরি, কাকে ধরি? যাকে পাই তাকে ধরি। ধরি ক্রমিক ক্রমিক ধনাত্মক অযুগ্ম অযুগ্ম সংখ্যা দ্বয় যথাক্রমে কি হবে আমার? আছে 2x - 1, 2x + 1, 2x + 1। এবার শর্ত মতে আমাকে কি করতে বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। অতএব লিখে এখানে শর্ত মতে লিখি, এদের দুজনের গুণফল 2x - 1 ইন্টু 2x + 1 = 143। 143 বুঝেছো তো? 143 মানে তোমরা কম বেশি সবাই জানো কি ডিনোট করে এটাকে। যাই হোক, এবার এটাকে সমীকরণ বানাতে হলে এদেরকে গুণ করে দেবো আমি। ax² + bx + c সরি, এই টাইপের সমীকরণ বানাতে হবে আমাকে। তাহলে এর সাথে একে গুণ করি। গুণ করলে কি হচ্ছে দেখো, 2x × 2x + 2x × 1, একবার এর সাথে একে গুণ, একবার এর সাথে একে গুণ। আবার এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসের জন্য -1 × 2x, আর প্লাসে মাইনাসে -1 × 1 = 143। তাহলে এখানে হচ্ছে 2 × 2 = 4, 4x² + 2x - 2x - 1, আর 143 কে এইটা দিকে নিয়ে আসলে 143 = 0। এই 2x কেটে গেলে থাকছে আমার 4x² - 144 = 0। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণেয় সমীকরণ। যে সমীকরণ আমাদের নির্ণয় করতে বলেছিল সেটা হচ্ছে আমার এই সমীকরণ। ওকে, বুঝতে পেরেছ? আশা করি কোনো দুঃখ কষ্ট নেই। তারপরে আমরা করার চেষ্টা করি আমরা এবার 6 দাগ করি। 6-এর 1 দাগ পছন্দ হয়েছে অঙ্কটা আমার। 6-এর 1 দাগ বলছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ধরো এই একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য প্রস্থ x এবং দৈর্ঘ্য y হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √x² + y²। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হয়। এবার আমাকে বলে দিয়েছে, সরি এটা x হবে, আয়তকার ক্ষেত্রে হলে বিপরীত বাহু সমান ও সমান্তরাল হবে। তাহলে বলছে আমাকে একটা শর্ত দিয়ে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি হবে। তাহলে আমি এখানে ধরি আয়তকার ক্ষেত্রের কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আয়তকার ক্ষেত্রের প্রস্থ সমান x মিটার, প্রস্থ সমান x মিটার ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য কি হবে, আমাকে কি বলছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে x + 3 মিটার, এবার কি বলছে, কর্ণের দৈর্ঘ্য দিয়েছে আমাকে কত, 15 মিটার। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা শর্ত মতে √x² + x + 3 তার স্কোয়ার = 15। এবার উভয় পক্ষকে বর্গ করে দিলে হবে x² + এটাকে আলাদাভাবে সূত্র ফেলছি, a² + 2ab + b² বর্গ করেছি, তারপরে সূত্র করছি। তাহলে 15 করলে 225 হয়, 15 করলে 225 হয়। মানে এটাকে এই বর্গ করলাম, এটাকে এই বর্গ করলাম, তাহলে √² কাটা গেল, এদিকে 15² করলে 225 হয়। আর এটাকে আলাদাভাবে ফর্মুলায় ফেললে এটা হয়। তাহলে x², তাহলে এই x², তাহলে 2x² + 3 × 2 = 6x + 3 × 3 = 9 - 225 = 0। বা না লিখে এখানে আমরা অতএব 2x² + 6x - 9 কত হলে 15 হয়, 6 হলে হাতে 1, 1 কত হলে 2 হয়, 1 হলে 216 = 0। এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। তাই তো বলেছে নাকি? নিচের এখানেও নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। দ্বিঘাত সমীকরণ আমরা গঠন করে দিলাম।
একটুখানি দেখে নাও, তারপরে পরের অঙ্কে যাব। ওকে, ঠিক है। এবার এবার করি কোনটা, 3 করি, 6 এর 3, 6 এর 3, 6 এর 3 কি বলছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। ধরো এই একটা স্টেশন এ আর এই একটা স্টেশন বি, এদের মাঝখানের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, এদের মাঝখানের দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ধরো এখান থেকে যাত্রা শুরু করেছে ট্রেনটি, এইখানে গেছে একটা নির্দিষ্ট সময়, ধরো সেটা টি সময়ে গেছে। এবার এই যখন গেছে সমবেগে গেছে, যদি এর বেগ এক্স হয়, ধরে নিলাম যে এক্স কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার বেগ ছিল সমবেগ। এবার সমবেগে যদি এখান থেকে এই অবধি যায়, সমবেগ কি জিনিস, বেগ, গতি, তারপরে হচ্ছে ত্বরণ, এসব আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়বো, আমি পড়াবো তোমাদের। তো আপাতত ধরে নাও বেগ, বেগ তাকেই বলে সময়ের সাপেক্ষে যে দূরত্ব, মানে অ্যাকচুয়ালি বেগ হয়, বেগ ভেলোসিটি ভি ইকুয়াল টু এস বাই টি, সরণ বাই সময়, কতটা যাচ্ছে কতটা সময়ে, সেটাকে প্রকাশ করা হয় বেগ দিয়ে। ওকে, না ধরো এক্স বেগে যখন যাচ্ছিল তখন টি সময় লেগেছিল, তারপরে বলছে যদি কত 5 কিলোমিটার ঘন্টায় 5 কিলোমিটার বেশি যেত, ধরো পরে যখন এইখানে যাচ্ছে, ধরো x+5, প্রথমে x কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, পরে যাচ্ছে x+ এত কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, এত কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তখন ধরো সময় লেগেছে t1। বলছে এই 5 কিলোমিটার পার আওয়ার যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি যেত, 5 কিলোমিটার ঘন্টায় 5 কিলোমিটার, তার মানে 5 কিলোমিটার পার আওয়ার বেশি যাচ্ছে, তখন আমাদের কি হতো, সময় লাগতো 2 ঘন্টা কম, তার মানে t1 মাইনাস t1, সরি, প্রথমে এইটাই সময় বেশি লেগেছে, এটাই সময় কম লাগবে, তাহলে t মাইনাস t1 ইকুয়াল টু কত সময় লেগেছে আমার, কত, 2 ঘন্টা। এটাকে যদি আমি অঙ্কের ভাষায় লেখার চেষ্টা করি তাহলে এরকম লিখতে হবে, ধরি ধরি প্রথমে প্রথমে ট্রেনটির সমবেগ সমান সমান এক্স কিলোমিটার পার আওয়ার, এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। অতএব প্রথমে সময় লাগে, প্রথমে এ স্টেশন থেকে বি স্টেশনে যেতে সময় লাগে, কতটা দূরত্ব যাচ্ছে 300 কিলোমিটার, কতটা বেগে যাচ্ছে, এক্স বেগে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রথমে যখন যাচ্ছিল তখন সময়। আমি একটা ফর্মুলা লিখলাম না এখানে, ভি ইকুয়াল টু এস বাই টি, ভি ইকুয়াল টু এস বাই টি, আমাকে টি যদি বার করতে হয় টি ইকুয়াল টু এস বাই ভি হয়। এইসব ফর্মুলা আমরা ড্রাইভ করব, ফিজিক্যাল সায়েন্সে, ভৌত বিজ্ঞানে আমরা এসব করব। তাহলে এটা হচ্ছে এত সময় লাগছে, এত ঘন্টা, মানে এত আওয়ার ঘন্টা। আবার পরে পরে ট্রেনটির সমবেগ, সমান সমান x+5 কিলোমিটার পার আওয়ার, x+5 কিলোমিটার পার আওয়ার। অতএব পরে ট্রেনটির সময় লাগে, পরে ট্রেনটির সময় কতক্ষণ লাগে, যে যাচ্ছে সেই 300 কিলোমিটার, স্টেশন তো আমার সরাচ্ছি না, স্টেশন ছিল যেখানে ছিল সেখানে রয়েছে, কি করছে আমি, ট্রেনের বেগ বাড়াচ্ছি, আমি বাড়াচ্ছি না, যে ট্রেন চালাচ্ছিল সেই ব্যক্তি বাড়িয়েছে। হ্যাঁ, আমাদের শুধু অঙ্ক করতে দিয়েছে, যদি এই করে তাহলে কি হবে, তা ওই করলে তাহলে কি হবে। এই হচ্ছে আমরা দুটো সময় পেয়ে গেলাম। এবার শর্ত মতে আমাকে কি বলছে, যে প্রথমে যে সময় লাগছিল আর পরে যে সময় লাগছে এদের মধ্যেকার পার্থক্য কত, 2 ঘন্টা। এটাকে যদি সমীকরণ আকারে লিখতে চাই, এর লসাগু করলে হয় x+5 ইন্টু এক্স, এখানে এক্স চলে গেল, তাহলে x+5
তার মানে 300 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস এক্স প্লাস 5 চলে গেলে এক্স থাকছে 300 ইন্টু এক্স ইকুয়াল টু 2। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে তাহলে এটাকে এবার একটু নর্মালাইজ করার চেষ্টা করি। তাহলে এখানে হচ্ছে 300x প্লাস 3×5 1500 মাইনাস 300x। আর এই দিকে চলে আসলে, এই দিকে যদি চলে আসে তাহলে 2 ইন্টু এইটাকে লিখলে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার প্লাস 5x, কারণ এই এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, এক্স এর সাথে 5কে গুণ করলে 5x হবে। বা এই যে 300x কেটে দিলাম, কেটে দিলে এই পাশে আমার কি থাকছে দেখো 2x² প্লাস 10x, এই পাশে 100 মানে প্লাস ছিল 1500, ওই পাশে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 1500 ইকুয়াল টু 0। দেখো ax² প্লাস bx প্লাস c আকারে আমি সমীকরণ প্রতিষ্ঠা করে দিয়েছি, সমীকরণ প্রতিষ্ঠা করে দিয়েছি। কিন্তু কোথাও তো মনে হচ্ছে ঘাবলা করে ফেলাইছি আমি। ও, ঘাবলা কিছুই করিনি, ঠিকই আছে। এবার দেখো এটাকে সবার ক্ষেত্রে যদি 2 কমন নিয়ে নিই তাহলে x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। 2 সবার ক্ষেত্রে কমন নিয়ে ওই পাশে 2 পাঠাই দিলে 0/2 মানে 0ই হয়, 0/2 মানে সেটা 0ই হয়। দেখে নাও একটুখানি। তারপরে আমরা পরের অঙ্কে যাই। দেখে নিয়েছো? ঠিক আছে। এবার তোমরা পরের অঙ্ক করি। এই 6 দাগের 5, 6-এর 5 দাগ বলছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, ধরো ধরো কি ধরবে, ধরো এই হচ্ছে নদী, এই হচ্ছে নদী, এই নদী, ধরো এই হচ্ছে বড় করে নদী আঁকি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ধরো নদী, ধরো স্রোত এই দিকে যাচ্ছে, এইটা কি স্রোত এই দিকে যাচ্ছে। তো বলছে কি স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার, তাহলে স্রোতের বেগ কত 2 কিলোমিটার/আওয়ার। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার। বলছে এই সময় স্রোতের বেগ 2 কিলোমিটার ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে, ধরো রতন মাঝি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল, সে এখান থেকে স্রোতের অনুকূলে কতটা গেল, কতটা গেল 21 কিলোমিটার, কতটা গেল 21 কিলোমিটার। 21 কিলোমিটার যাওয়ার পরে তিনি আবার ফিরে আসলো, তিনি আবার ফিরে আসলো, সেই জায়গায় ফিরে আসলো, ফিরে আসছে। তার সময় লাগে এই যাওয়া এবং ফিরে আসা, ধরো যেতে তার সময় লেগেছিল T1, যেতে তার সময় লেগেছিল T1, ফিরে আসতে সময় লেগেছে T2। এই T1 প্লাস T2 বলছে T1 প্লাস T2 ইকুয়াল টু কত তোমার 21 ঘন্টা। 21 ঘন্টা কত সময়, সরি 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 মাই ব্যাড, এটা 10 ঘন্টা সময় লেগেছিল। কত 10 ঘন্টা যে গেছে। এবার দেখো গল্পটা কি হচ্ছে, যখন যাচ্ছে, যখন যাচ্ছে, যখন যাচ্ছে তখন ধরো এই রতন মাঝি এইখানে ধরি, ধরি রতন, ধরি স্থির জলে, স্থির জলে, স্থির জল মানে কোনো স্রোত নেই, শুধু জল রয়েছে। স্থির জলে রতন মাঝির, স্থির জলে রতন মাঝির নৌকার বেগ সমান সমান x কিলোমিটার/আওয়ার, যখন জল স্থির রয়েছে। এবার অতএব স্রোতের অনুকূলে, স্রোতের গ্রোথে রয়ে যাচ্ছিল, স্রোতের, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে রতন মাঝির নৌকার বেগ কত হবে। সে নর্মালি x কিলোমিটার যেতে পারছিল, বা স্রোত বলছে চল আমিও তোরে নিয়ে যাব। স্রোত যেদিকে বইছে সেই দিকে যদি আমরা যাই তাহলে স্রোত কি বলবে, আমি তো বইছি চল তোকেও সঙ্গে নিয়ে যাই। তখন ওর বেগ, ওই রতন মাঝি ভদ্র লোকের যে বেগ ছিল সেটা এক্স ছিল, সে নর্মালি এক্স যেত, বা স্রোত বলছে চল আমি তোকে সঙ্গে নিয়ে যাই, তখন তার বেগ হয়ে যাবে x প্লাস
2 কিলোমিটার/আওয়ার। 2 কেন যোগ করলাম? কারণ 2 কিলোমিটার/আওয়ার আমার স্রোতের বেগ। 2 কিলোমিটার/আওয়ার হচ্ছে আমার স্রোতের বেগ। এবার ধরো অত তাহলে স্রোতের স্রোতের প্রতিকূলে, আচ্ছা স্রোতের অনুকূলে যখন করেছি তাহলে স্রোতের আরেকটু করে নিই। স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে যেতে সময় সময় লাগে। 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে? কত কিলোমিটার যাচ্ছে? 21 কিলোমিটার। ডিভাইডেড বাই ভেলোসিটি, ডিস্টেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি করলে টাইম পাওয়া যায়। x+2 এত ঘন্টা। আবার 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 স্রোতের যদি সে প্রতিকূলে যায়, স্রোতের প্রতিকূলে মানে স্রোতের উল্টো দিকে, স্রোতের প্রতিকূলে প্রতিকূলে রতন রতন মাঝির রতন মাঝির বেগ। রতন মাঝির বেগ কি হবে? স্রোতের যখন আমরা অনুকূলে যাই তখন স্রোত বলে চল তোকে সঙ্গে নিয়ে যাই, কিন্তু যদি আমরা স্রোতের প্রতিকূলে যাই, ধরো স্রোত এই দিকে যাচ্ছে, আমি বলছি আমি এই দিকে যাবো, তখন স্রোত বলবে বেটা তুমি আমার উল্টো চলছো। তখন স্রোত কি বলবে? বাধা দিতে চাইবে। কি করবে? বাধা দিতে চাইবে। বাধা দিলে নর্মালি ও রতন মাঝি x কিলোমিটার/আওয়ার, রতন মাঝি উনি x কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছিলেন, তখন যখন স্রোত ওনাকে বাধা দিচ্ছে তাহলে ওনার বেগ কি হবে? বাড়বে না কমে যাবে? ধরো আমি এক জায়গায় যেতে চাইছি, আমার বাপ মা আমাকে বাধা দিচ্ছে, তাহলে আমার যাওয়ার সেই ইচ্ছাটা বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। তখন বেগ কি হবে? x-2 কিলোমিটার/আওয়ার। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে অতএব স্রোতের প্রতিকূলে রতন মাঝির 21 কিলোমিটার যেতে 21 কিলোমিটার যেতে সময় সময় লাগে। সময় লাগে কতটা? সময় লাগে সেটা যাচ্ছে কত? 21 কিলোমিটার। সময় লাগছে কত? x-2 ঘন্টা। x-2 ঘন্টা। এবার আমাকে অ্যাকর্ডিং টু কোশ্চেন শর্ত মতো আমি কি লিখতে পারি? বলছে যে উনি গেছে এবং ফিরে এসছে, এই দুটো সময়ে তার সময় কত লেগেছে? 10 ঘন্টা লেগেছে। তাহলে আমি শর্ত মতে লিখতে পারি 21/x+2 প্লাস 21/x-2 ইকুয়াল টু কত সময়? 10 ঘন্টা। ওকে, এবার লসাগু করে দাও। x+2 ইন্টু x-2, লসাগু করে দিলাম। x+2 চলে গেলে x-2, তাহলে 21 ইন্টু x-2 প্লাস x-2 চলে গেলে x+2, 21 ইন্টু x+2 ইকুয়াল টু 10। এবার কালিটা একটুখানি চেঞ্জ করি, না হলে মনে হচ্ছে এখানে ধরাতে পারবো না আমি। তাহলে এইখানে হচ্ছে তোমার উপরে কি হচ্ছে? 21x, এই যে 21 এর সাথে গুণ করলে 21x মাইনাস 21, 2 যা 42 প্লাস 21x প্লাস হচ্ছে কত? 42 ইকুয়াল টু 10 ইন্টু এদেরকে গুণ করলে হচ্ছে দেখো a+b ইন্টু a-b করলে a² - b² হয়, a+b ইন্টু a-b। তাহলে এর ফর্মুলা করলে a² - b হয়, b² হয়, তাহলে x² - 2 এর স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে কি হচ্ছে? 42 কাটা যাচ্ছে, 21 যোগ করলে হয় 42x। আর এইদিকে কি হচ্ছে? 10x² মাইনাস 2×2=4, এর সাথে 10 গুণ করলে 40। একে আমি এইখানে টেনে নিয়ে আসলাম। টেনে যদি আমি এইখানে নিয়ে আসি, এই 42x কে এই পাশে নিয়ে যাই, তাহলে আমার 10x² মাইনাস 40, এই যে এটা 42x বাঁ দিকে প্লাস ছিল, ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। -42x ইকুয়াল টু 0। এবার 2 দিয়ে সবাইকে ভাগ করে দিলে 5x² মাইনাস এটাকে আগে নিয়ে আসলে 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার নির্ণীত সমীকরণ। একটুখানি দেইখা লও, একটুখানি দেইখা লও। ঠিক আছে, দেখে নিয়েছো? চলো তাহলে পরের অঙ্কে যাওয়া যাক।
পরের অঙ্ক বলছে, পরের অঙ্ক কি বলছে যে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রস্থ, 8 দাগ, 6-এর 8 দাগ, 6-এর 8 দাগ বলছে 45 মিটার দীর্ঘ, 45 মিটার দীর্ঘ, 45 মিটার দীর্ঘ এত বড় হবে না, 45 আর 40ই তো, ধরো এরকম টাইপেরই হলো। বলছে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ, 45 মিটার দৈর্ঘ্য, 40 মিটার প্রশস্ত একটি আয়তকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ধরো এর হচ্ছে খেলার মাঠ, এর চারিপাশে সমান চওড়া একটা রাস্তা আছে, সমান চওড়া একটা রাস্তা আছে। আমার হাত বড্ড সোজা তো এই জন্য সমান চওড়া হয়তো আমি আঁকতে পারছি না, তোমরা ধরে নিও এটা সমান চওড়া, ধরে নিও সমান চওড়া। তাহলে এটা ধরে নিলাম আমি এক্স হলে এইটাও হবে এক্স, হলে এটাও হবে এক্স, হলে এটাও হবে এক্স, সমান চওড়া যেহেতু বলেছে। তাহলে এবার যদি হয় তাহলে দৈর্ঘ্য রাস্তা সহ দৈর্ঘ্য মানে এই ডিস্টেন্সটা আমার কত হবে, এই ডিস্টেন্সটা হবে 45 + x, রাস্তা সহ দৈর্ঘ্য হবে 45 + x, আর রাস্তা সহ প্রস্থ কত হবে 40 + x, রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে 45 + x, রাস্তা সহ প্রস্থ হচ্ছে 40 + x, কারণ এই ভুল করেছি, আমি ভুল করেছি, 45 + 2x হবে, কারণ এই দিকে x একটা আর এই দিকে একটা x, তাহলে ওটা হবে 45 + 2x, এটাও হবে 40 + 2x, কারণ রাস্তা তো এই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে। ঠিক, এবার বলছে আমাকে যে বলে একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল, এই যে রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফল কত, 450 বর্গমিটার। কিভাবে বার করবো আমরা, তাহলে এই যে বড় রাস্তা সহ যে আয়তকার ক্ষেত্র, তার যে ক্ষেত্রফল, তার থেকে এই যে রাস্তা বাদ দিয়ে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলকে বাদ দিয়ে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখি, এখানে কি বলছে 45 মিটার দৈর্ঘ্য, সরি, ধরি ধরি আয়তকার, আয়তকার 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 মাঠের চার পাশের, আয়তকার মাঠের চার পাশের রাস্তার রাস্তার দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য সমান এক্স মিটার, ধরে নিলাম রাস্তার দৈর্ঘ্য সমান এক্স মিটার। ঠিক, এবার রাস্তার দৈর্ঘ্য যখন এক্স মিটার ধরে নিয়েছি, তাহলে আমাদের টার্গেট কি হচ্ছে যে বড়টার থেকে ছোটটাকে বাদ দেবো, এই রাস্তা সহ যে ক্ষেত্রফল তার থেকে যদি রাস্তা বাদ দিয়ে যে ক্ষেত্রফল রয়েছে সেটাকে বাদ দিলে আমরা এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে তাহলে এখানে আমরা লিখতে পারি, অতএব রাস্তা সহ মাঠের, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য সমান কত, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য নর্মালে 45 মিটার হচ্ছে শুধু মাঠের দৈর্ঘ্য, তাহলে তার সাথে এই পাশের এক্স এই পাশের এক্স যোগ করলে সেটা কত হবে 45 + 2x মিটার। ওকে, আবার রাস্তা সহ মাঠের প্রস্থ কত হবে, রাস্তা সহ মাঠের প্রস্থ কত হবে, এই যে 40, প্রস্থ 40 হচ্ছে শুধু মাঠের, তার সাথে এই পাশেও এক্স এই পাশেও এক্স, তাহলে সেটা হবে 40 + 2x মিটার। তাহলে অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সমান কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে সেটা হবে 45 + 2x ইন্টু ইন্টু 40 + 2x, এটা হচ্ছে বর্গ মিটার, বর্গ মিটার। এটা কি রাস্তা সহ ক্ষেত্রফল। এবার আবার 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 রাস্তা, রাস্তা বাদে মাঠের, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কি হবে, শুধু যে মাঠ তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা 45 ইন্টু 40 ইকুয়াল টু 4 × 5 = 20, 0, 4 × 5 = 20, 0, 4 × 4 = 16, আর 2 = 18, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। এবার প্রশ্ন মতে বা শর্ত মতে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাকে কি বলছে যে এই রাস্তার ক্ষেত্রফল আমাকে দিয়ে দিয়েছে, সেখান থেকে সমীকরণ বার করতে বলছে। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত, এই এর থেকে একে বাদ দিলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, তাহলে হচ্ছে 45 + 2x ইন্টু 40 + 2x ইকুয়াল টু, সরি,
মাইনাস 1800 ইকুয়াল টু কত? 450, 450, 450 বর্গমিটার। ওকে, এবার এইসব ইংরেজিকে যদি সমাধান করি তাহলে কেমন দেখা যাবে দেখো। 45 ইন্টু 40, 45 ইন্টু 40 করলে এই যে 45 ইন্টু 40 করলে কত হচ্ছে? 1800, 1800, 1800 প্লাস 45 ইন্টু 2x করলে কত হচ্ছে? 45 দুগুণে 2, 90x প্লাস 2x ইন্টু 40 করলে 40 দুগুণে 80, 80x প্লাস 2 দুগুণে 4, এক্স স্কোয়ার মাইনাস 1800 ইকুয়াল টু 450, 450, এই 1800 কেটে গেলে আমার এইদিকে থাকছে 4x স্কোয়ার প্লাস 9 8 9 17, 170x, আর 450কে এই পাশে নিয়ে আসলে 450 ইকুয়াল টু 0। সবাইকে 2 দিয়ে ভাগ করে দাও, সবাইকে 2 দিয়ে ভাগ করে দিলে 2x স্কোয়ার প্লাস একে 2 দিয়ে 8 দুগুণি 16, 5 দুগুণি 10 মাইনাস 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 5 দুগুণি 10। এটাই হচ্ছে আমার নির্ণেয় সমীকরণ। দেখে নাও একটুখানি, আশা করি বুঝতে কোথাও কোনো দুঃখ কষ্ট কিছু হচ্ছে না। ওকে, ঠিক আছে। এবার আমরা এই যা করলাম এটা হচ্ছে 1.1, এই অবধি আমাদের ছিল এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে হয়, সেটা ছিল এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি তার সাথে পরিচয় ছিল। তো আমরা আজকে এই অবধি ইতি টানি, এই 1.1 অবধি আমরা ইতি টানি। কেন ইতি টানছি? কারণ আমি যেহেতু সময় আছে, বেশি চাপ দিয়ে লাভ নেই তোমাদের, অল্প অল্প করে পড়ি, একটু ভালো করে পড়ি। তো তোমাদের বারবারই বলছি, এখন অবধি কেউ তো যুক্ত হলে না। যদি মনে করো যে ক্লাস তো করছো, তার সাথে কোনো ডাউট রয়ে গেছে, কোনো কোশ্চেন রয়ে গেছে, কোনো বিষয়ে হেল্প দরকার, পড়াশোনা রিলেটেড, অবশ্যই পড়াশোনা রিলেটেড কোনো হেল্প দরকার, তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাসের কমেন্ট বক্সে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি। সেখান থেকে তোমরা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। আর আমাদের একটা ওয়েবসাইট, তোমাদের দাদা চেষ্টা করেছে একটা ওয়েবসাইট বানানোর, চাইলে সেখানেও তোমরা লগ ইন করতে পারো ফ্রি অফ কস্ট, কোথাও কোনো টাকা দেওয়ার দরকার নেই। তো যদি চাও একটু কষ্ট করে লগ ইন করো। TICN কে থ্যাংক ইউ, ঠিকঠাকই তো লিখেছি মনে হচ্ছে। ওকে, তো চলো, আমরা তো আছি, তোমরাও থেকো আমাদের পাশে। আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চুটিয়ে পড়াশোনা করো। চলো টাটা, বাই বাই, নমস্কার, রাধে রাধে।